বালক, আজকে তোমাদের জিওগ্রাফি সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ যেটা বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করব। তার আগে একটা ছোট্ট কথা তোমাদেরকে নিয়ে বলে নিই যে মণ্ডল, বায়ুমণ্ডল আলোচনা করার আগে আমরা কথা বলছি মণ্ডল। মণ্ডল মানে কি অ্যাকচুয়ালি কি মণ্ডল মানে হচ্ছে অঞ্চল বা বিস্তার। ঠিক আছে, তো মণ্ডলের অনেক রকম, মানে আমরা বিভিন্ন বলে থাকি না যে বায়ুমণ্ডল, শিলামণ্ডল, বাড়িমণ্ডল, ঠিক আছে, এই সমস্ত কিছুর মধ্যেই আবার অবস্থান করে আমাদের জীবমণ্ডল। ঠিক আছে, তো কি না একটা জিনিস মনে করো যে এটা একটা পৃথিবী, আর্থ। ঠিক আছে, তো এটা একটা আর্থ, পৃথিবী। তো এর চারিপাশে আমাদের বিভিন্ন ছোট ছোট পার্টিকেল, ধূলিকণা, ঠিক আছে, এগুলো দেখা যায়। এই জিনিসটাকেই আমরা বায়ুমণ্ডল বলছি। এখানে কি কি থাকে এই বাইরে দিকে? তিনটে মেন উপাদান থাকে। কি বললাম? তিনটে মেন উপাদান, তোমরা কিন্তু মনে রেখে দেবে। তিনটে মেন উপাদান। প্রথম কি না, ধূলিকণা। ধূলিকণা। নাম্বার টু কি থাকে না, গ্যাসীয় পদার্থ। আর নাম্বার থ্রি কি থাকে আমাদের? জলীয় বাষ্প। ঠিক আছে, নাম্বার থ্রি কি থাকে আমাদের? জলীয় বাষ্প। ওকে, তো এই তিনটে আমাদের আর্থের চারিদিকে আমাদের হচ্ছে ঘিরে রয়েছে। তো এই জিনিসটাই হলো গিয়ে আমাদের বায়ুমণ্ডল। এবার এই বায়ুমণ্ডলের চ্যাপ্টার আমরা কি কি পড়বো, কি কি বিষয় আছে আমাদের। তো আজকে আমরা দুটো টপিক নিয়ে আলোচনা করব। তার আগে আমরা দেখে নিই যে বায়ুমণ্ডলে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আমরা বায়ুমণ্ডলে যে 6টা যে টপিকের ওপর আমরা যে আলোচনা করব সেগুলো হলো বায়ুমণ্ডলের ধারণা এবং উপাদান। এই যে বললাম মেন যে উপাদান, যে জলীয় বাষ্প, ধূলিকণা এবং গ্যাসীয় পদার্থ, তাদের উপাদান, কম্পোনেন্ট কি কি নিয়ে গঠিত, প্রতিটা জিনিস, জলীয় বাষ্প কি কি নিয়ে গঠিত, গ্যাসীয় পদার্থ কি কি নিয়ে গঠিত, এগুলো আমরা আলোচনা করব থেকে। তারপরে আছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। ঠিক আছে, বায়ুমণ্ডলকে কি কি স্তরে ভাগ করা হয়। ঠিক আছে, নাম্বার থ্রি আলোচনা করব আমরা বায়ুর তাপ, উষ্ণতা এবং বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। নাম্বার ফোর আমরা আলোচনা করব, ডিসকাস করব বায়ুর চাপ এবং বায়ু প্রবাহ নিয়ে। বিভিন্ন যে চাপ বলয়গুলো আছে, চাপ বলতে বায়ুর চাপ, তার সাথে সাথে চাপ বলয় আমাদের যেগুলো আছে, আর্দ্রতা, অধক্ষেপণ, আর জলবায়ু অঞ্চল, বৃষ্টিপাত, উষ্ণতার যে লেখচিত্র অর্থাৎ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, কিছু আমাদের পরীক্ষাতে অনেক সময়তে আসে, যদিও শর্ট কোশ্চেন বেসও কোশ্চেন কিছু এসে থাকে। তো আমরা এই জিনিসটাকে নিয়ে আমরা আলোচনা করব মেন। তাহলে আমরা যেটা বলছিলাম যে কি কি জিনিস থাকে আমাদের, তিনটে মেন জিনিস হচ্ছে কি, ধূলিকণা, গ্যাসীয় পদার্থ এবং হচ্ছে জলীয় বাষ্প। এই তিনটি বিষয় নিয়ে আমরা হচ্ছে গিয়ে আমরা বায়ুমণ্ডল আলোচনা করব। এই বায়ুমণ্ডলে আমাদের বিস্তার কতটা না, আমাদের যে এই আর্থ ক্রাস্ট রয়েছে, আর্থ থেকে প্রায় আমাদের হচ্ছে 1000 কিলোমিটার, কত, সরি 10,000 কিলোমিটার, কত বললাম, 10,000 কিলোমিটার পর্যন্ত আমাদের হচ্ছে গিয়ে এই বায়ুমণ্ডলের হচ্ছে গিয়ে বিস্তার। 10,000 কিলোমিটার পর্যন্ত এর বিস্তার। 10,000, এই যে 10,000 পর্যন্ত যে বিস্তার, তার মধ্যে অ্যাকচুয়াল হচ্ছে গিয়ে আমাদের ট্রপোস্ফিয়ারের মধ্যে বায়ুমণ্ডলের 50% আমরা অবস্থান করছি। বায়ুমণ্ডলে যা টোটাল বায়ুমণ্ডলে 50% হচ্ছে গিয়ে এই ট্রপোস্ফিয়ার আসছে, স্তর বিন্যাসগুলো আমাদের নিচে অবস্থান করছে। এর যে এর ঠিক ওপরে অর্থাৎ মোটামুটি এই যে এই 100 মিটার পর্যন্ত, এখান থেকে ঠিক এই 100 মিটার পর্যন্ত, এর পর থেকে আমাদের এটাকে বলা হয়, এই 100 মিটারের পর থেকে এটাকে বলা হয় হচ্ছে আমাদের ওই মানে মহাশূন্য যেটাকে বলা হয়, অর্থাৎ ওই এর একটা নাম আছে, এর একটা আমাদের
নাম আছে, এই নামটাকে বলা হয় কর্সান লাইন। ঠিক আছে, কার্সান লাইন বা কর্সান লাইন। ঠিক আছে, এরপর থেকে আমাদেরকে যেটাকে বলা হয় পেস আর কি, বা হচ্ছে ওই কি বলে ওটাকে, বাংলাটা কি বলে, মহাবিশ্ব বা কি মহাশূন্য কি একটা বলে, যাই হোক এটা হলো কি আমাদের এই কর্সান লাইন। আচ্ছা, এবার আমরা যেটা আলোচনা করব তিনটি এর বায়ুমণ্ডল কি, তার মানে এই যে ধূলিকণা, গ্যাসীয় পদার্থ এবং জলীয় বাষ্প, এইগুলো যে আমাদের যে চারিদিকে রয়েছে, এগুলো তো চলে যায় না কেন, উড়ে চলে যায় না কেন, এখানেই কেন থাকে না? পৃথিবীর একটা মধ্যাকর্ষণ শক্তি আছে, মধ্যাকর্ষণ স্ট্যান্ড, গ্র্যাভিটেশনাল ফোর্স, এর মাধ্যমে এই সমস্ত কিছুকে আমাদের পৃথিবীর দিকে টেনে রাখে। তাহলে ডেফিনেশনে কি বলবো? ঠিক আছে, অনেক জায়গায় থেকে লেখা আছে যে এই উপাদান নিয়ে গঠিত এগুলোকে অদৃশ্যমান বস্তু। অ্যাকচুয়াল ডেফিনেশন কি, ডেফিনেশনটা কি না সেটা আমরা দেখিনি। মধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীকে চাদরের মতো ঘিরে থাকা এবং পৃথিবী আবর্তনের সাথে আবর্তিত হওয়া গ্যাস, ধূলিকণা ও বাষ্পের মিশ্রণকে বায়ুমণ্ডল। ক্লিয়ার? তাহলে আমাদের এই কথাটা কিন্তু উল্লেখ করতে হবে, মধ্যাকর্ষণ শক্তির কথাটা উল্লেখ আমাদের কিন্তু মেনশন করতে বলতেই হবে। যদি বায়ুমণ্ডল কি, যদি ডেফিনেশন বা সংজ্ঞা যদি আমাদের লিখতে হয়, তাহলে কিন্তু আমাদের এটাকে উল্লেখ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার এই যে বায়ুমণ্ডলের আমাদের উৎস কি কি, এবার একটু হচ্ছে গিয়ে বায়ুমণ্ডলের উৎস কি কি এই নিয়ে আমরা একটু আলোচনা করি। তো পৃথিবী যখন প্রথম সৃষ্টি হয়েছিল, আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন হঠাৎ ল্যাগ আসছে কেন বোর্ডটাতে, যাই হোক 4.5 বিলিয়ন বছর আগে পৃথিবী একটা সৃষ্টি হয়েছিল। পৃথিবী কি ছিল তখন না, যখন তৈরি হয় তখন একটা ছিল হচ্ছে গিয়ে ফায়ার বল। কি ছিল? একটা ফায়ার বল, অর্থাৎ যেটাকে আমরা বাংলাতে কি বলি, এটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই, কিন্তু আমি বোঝানোর জন্য বলছি কিভাবে তৈরি হয়েছিল। এটাকে বলা হচ্ছে অগ্নিপিণ্ড বা ফায়ার বল বা অগ্নিপিণ্ডই বলা চলে। ঠিক আছে, অগ্নিপিণ্ড। এই ফায়ার বল যখন তৈরি হয় তখন পৃথিবীতে দুটো মাত্র মেন উপাদান ছিল। কি কি? একটা হলো কি হাইড্রোজেন আর একটা হলো কি হিলিয়াম। ঠিক আছে, একটা হলো হাইড্রোজেন আর একটা হলো কি হিলিয়াম। এই দুটো মেন উপাদান নিয়ে বায়ুমণ্ডল আমাদের গঠিত ছিল। তাহলে বায়ুমণ্ডলের প্রাথমিক উপাদান সৃষ্টির প্রথম লগ্নে, আদি লগ্নে কি ছিল না, দুটো উপাদান, হিলিয়াম এবং হচ্ছে কি হাইড্রোজেন। এরপরে এই যে ফায়ার বল বা ওই অগ্নিপিণ্ড থেকে হচ্ছে গিয়ে কি করলো না, কুলিং হতে লাগলো। ঠিক আছে, তাপ বিকিরণ করতে লাগলো। ঠিক আছে, আমাদের কি করতে লাগলো, তাপ বিকিরণ করতে লাগলো। তাপ বিকিরণ করার ফলে পৃথিবীটা থেকে তাপ বিকিরিত হওয়ার ফলে পৃথিবী পৃষ্ঠটা কি হয়ে গেল, ভূপৃষ্ঠটা শক্ত। ঠিক আছে, অর্থাৎ এই যে আর্থ সারফেসটা, এটা কি হয়ে গেল, কঠিন। ঠিক আছে, শক্ত হয়ে গেল এবং ভেতরটা থেকে গেল হচ্ছে কি গ্যাসীয় উত্তপ্ত গলিত লাভা অবস্থায়। তখন এই পৃথিবী পৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠে বিভিন্ন জায়গা থেকে আমাদের কি হতে লাগলো না, অগ্নুৎপাত হতে লাগলো। ঠিক আছে, অগ্নুৎপাত হতে লাগলো। এই অগ্নুৎপাত হওয়ার ফলে এই যে লাভা বা ম্যাগমা যেটা বেরিয়ে এলো, তার সঙ্গে সঙ্গে কি কি বেরিয়ে এলো না, যে গ্যাস কটা বেরিয়ে এলো সেটা ছিল মেনলি নাইট্রোজেন, CO2 কার্বন ডাই অক্সাইড, SO2 সালফার ডাই অক্সাইড। ঠিক আছে, আর H2S হাইড্রোজেন সালফাইড, এবং ছিল হচ্ছে কি ভেপার, বাষ্প। ঠিক আছে, ভেপার বা বাষ্প। এখন এটাকে বলা হচ্ছে, প্রথমটাকে কি বললাম, হাইড্রোজেন হিলিয়াম, বায়ুমণ্ডলের উৎস, এটাকে বলা প্রাথমিক স্তর। এটাকে কি বলা হচ্ছে আমরা সেকেন্ডারি স্তর, সেকেন্ডারি উপাদান। প্রাথমিক উপাদান, সেকেন্ডারি উপাদান। খেয়াল রাখতে হবে তখনও কিন্তু পৃথিবীতে অক্সিজেনের আবির্ভাব হয়নি। ঠিক আছে, তো এইখানে যে আমাদের কার্বন ডাই অক্সাইড কিন্তু
এখন যে পৃথিবীতে যে উপাদানটা বর্তমান রয়েছে কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ সালোক সংশ্লেষ এবং ফটোসিনথেসিসের ক্ষেত্রে কিন্তু একমাত্র উপাদান, ঠিক আছে, অন্যতম উপাদান, যেটা না থাকলেই হবে না, সেটা কিন্তু তখন ছিল। ঠিক আছে, যাই হোক, তো এটা এই 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 কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, সালফার ডাই অক্সাইড এবং H2O এবং হচ্ছে কি বাষ্প, এই ভেপার। এবার পৃথিবীতেও বললাম কি হচ্ছে কি কুলিং হচ্ছে, ঠান্ডা হচ্ছে। এই ঠান্ডা হতে হতে কি হলো, দীর্ঘ বছর ধরে ঠান্ডা হতে হতে এই ভেপার বা বাষ্পগুলো, ঠিক আছে, ভারী এবং মানে জলকণায় পরিণত হলো। জলকণায় পরিণত হওয়ার ফলে কি হলো না, পৃথিবীতে কয়েক বছর ধরে লাগাতার পৃথিবীর বুকে বৃষ্টি হতে লাগলো। যখনই বৃষ্টি হতে লাগলো তখন কি হলো, এই খাল বা এইগুলোকে থেকে আমাদের মহাসাগরের সৃষ্টি হলো। কি হলো, মহাসাগরের সৃষ্টি হলো। ঠিক আছে, মহাসাগরের সৃষ্টি হলো, জল চলে এলো, মহাসাগর তৈরি হলো। এই মহাসাগরের সৃষ্টি হওয়ার সাথে সাথে আমাদের প্রথম, যেটা আজও বর্তমান আছে, আমাদের প্রথম জীব, ঠিক আছে, সায়ানো ব্যাকটেরিয়ার আবির্ভাব বলল। এই সায়ানো ব্যাকটেরিয়ার আবির্ভাব ঘটার সঙ্গে সায়ানো ব্যাকটেরিয়ার আবির্ভাব বলল। দেখো এখানে অক্সিজেনটা কিভাবে আসছে সেটাই আমি বলছি আর কি। সায়ানো ব্যাকটেরিয়ার আবির্ভাব বলল। সায়ানো ব্যাকটেরিয়া কিসে থাকলো না, সমুদ্রের মধ্যে রয়েছে, মহাসাগরের মধ্যে রয়েছে, জল রয়েছে, এবং সায়ানো ব্যাকটেরিয়া সূর্য সৌর তাপ রয়েছে এবং কার্বন ডাই অক্সাইড রয়েছে। তাহলে সায়ানো ব্যাকটেরিয়ার সঙ্গে আমাদের কার্বন ডাই অক্সাইড যুক্ত হলো, দিয়ে যুক্ত হয়ে কি করলো, ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ যেই তৈরি করতে লাগলো, সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে কি তৈরি হয়, মেন অক্সিজেন। তাই পৃথিবীর বুকে তখন কিন্তু এই মানে প্রাথমিক উপাদান হাইড্রোজেন, হিলিয়াম, সেকেন্ডারি উপাদান হচ্ছে কি ছিল কি আমাদের কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন। তখন কিন্তু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিন্তু বেশি ছিল। থেকে যখন এই সায়ানো ব্যাকটেরিয়া এবং কার্বন ডাই অক্সাইড মিলে যখন ফটোসিনথেসিস হতে লাগলো, তার ফলে ফটোসিনথেসিসের ফলে আমাদের কি অক্সিজেনের আবির্ভাব হলো। অক্সিজেনের আবির্ভাব সঙ্গে সঙ্গে আমাদের পৃথিবী পৃষ্ঠে জীবজন্তু বা জীবজগতের আবির্ভাব হলো। তার সাথে সাথে অক্সিজেনের পরিমাণ পৃথিবীতে বাড়তে লাগলো এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমতে লাগলো থেকে। ঠিক আছে, যাই হোক, দিয়ে বর্তমানে এখন কি কি মেন যে উপাদান, সেটা হলো আমাদের নাইট্রোজেন এবং আমাদের কি না এই অক্সিজেন। এই দুটো আমাদের মেন উপাদান। এই দুটো মিলিয়ে আমাদের পৃথিবী আছে কত, 99% মিলে আছে। বাকি 1% আছে কি, ঠিক আছে, ওই আর্গন, কার্বন ডাই অক্সাইড, এইসব মিলিয়ে আর কি রয়েছে। বর্তমানে এখন কার্বন ডাই অক্সাইডে আমাদের বায়ুমণ্ডলের পরিমাণ কত, 0.03 থেকে খুব বেশি হলে 0.04%-এর মধ্যেই ঘোরাফেরা করে। ওকে, তো এইটা গেল আমাদের হচ্ছে গিয়ে মানে এই বায়ুমণ্ডলের কি করে উৎস তৈরি হয়েছিল সেটা। এবার এই যে অক্সিজেন তৈরি হওয়ার এই যে পদ্ধতিটাকে, এই পদ্ধতিটাকে আমরা কি পদ্ধতি বলে থাকি, এই পদ্ধতিটাকে আমরা বলা হয় জৈবিক পদ্ধতি। আর একটা কি বলা হয়, আর একটা বলা হয় কেমিক্যাল রিয়াকশন বা কেমিক্যাল পদ্ধতি। কেমিক্যাল পদ্ধতিটা কি না, এই যে অক্সিজেন তৈরি হলো, এটা পরে পড়বো ওজোন গ্যাসের পড়ানোর সময়। এই যে অক্সিজেন আমাদের যেটা তৈরি হলো, আচ্ছা এক মিনিট, এটাকে একটু ডিলিট করে, এটাকে ডিলিট, আচ্ছা, এই যে আমরা কি বলছিলাম যে হ্যাঁ, এই যে এটাকে বলা হয় জৈবিক প্রক্রিয়া। আর একটা কি হলো না, আর একটা হলো আমাদের কেমিক্যাল রিয়াকশন। কেমিক্যাল রিয়াকশনে কি না, অক্সিজেন রয়েছে, অক্সিজেনের সঙ্গে কে না সূর্য রশ্মি, ঠিক আছে, আল্ট্রাভায়োলেট। এখানে কি হলো, অক্সিজেনটা দুটো পরমাণুতে বিভক্ত হয়ে গেল। এখান থেকে এ কি করলো না, অক্সিজেন প্লাস ও যুক্ত হয়ে কি তৈরি হলো না, ওজোন গ্যাস তৈরি হলো। এই ওজোন গ্যাস থেকে আবার একটা এটা ভেঙে গেল, ঠিক আছে। এইভাবে এই একটা
প্রসেস হচ্ছে কি দীর্ঘদিন ভাবে হচ্ছে কি চলতে থাকলো। এই প্রসেসটাকে বলা হয় চ্যাম্পম্যান প্রসেস। বিজ্ঞানী চ্যাম্প আবিষ্কার করেছিল বলে এটাকে বলা হয় চ্যাম্পম্যান প্রসেস। এই সার্কেলটা প্রথম দেখিয়েছিলেন বিজ্ঞানী চ্যাম্পম্যান, তার নাম অনুসারে চ্যাম্পম্যান প্রসেস। ঠিক আছে, এটা ওজন স্তর আলোচনা করার সময় তখন বলবো চ্যাম্পম্যান প্রসেস কি। মনে রেখে দাও, যদি ওজন তোমার ওজন স্তর নিয়ে অনেক সময়তে টিকা আসতে পারে, টিকা, তখন কিন্তু এই সার্কেলটা দেবে এবং এটা কে আবিষ্কার করেছিল বা এই যে সার্কেলটার নাম কি বলা হয়, চ্যাম্পম্যান সার্কেল বা চ্যাম্পম্যান প্রসেস বলা হয়, এই বিজ্ঞানী নাম অনুসারে এটাকে বলা হয়ে থাকে। ঠিক আছে, এই গেল হচ্ছে কি আমাদের বায়ুমণ্ডল। এবার হচ্ছে কি আমাদের বায়ুমণ্ডলের উৎসটা আলোচনা করা হলো, আমরা আলোচনা করলাম। উপাদান, উপাদান কি কি বললাম না, জলীয় বাষ্প, ধূলিকণা এবং গ্যাসীয় পদার্থ। ঠিক আছে, তো এখন প্রশ্ন হতে পারে যে জলীয় বাষ্প, এই জলীয় বাষ্পটা কি? জলীয় বাষ্পটা আমাদের কি? জলীয় বাষ্পটা আমাদের প্রথমে আসে কোথা থেকে না, দুটো ভাবে আমাদের জলীয় বাষ্প এসে থাকতে পারে। একটা হলো গিয়ে ওই যে পৃথিবী পৃষ্ঠে যে জলাশয় রয়েছে, জল থেকে আমাদের বাষ্পীভূত হয়ে যায়, সেটাকে আমরা কি বলে না বাষ্পীভবন বলা হয়। ঠিক আছে, বাষ্পীভবন। আর একটা বলা হয় বাষ্পীমোচন। এই দুটোর মাধ্যমে আমরা জলীয় বাষ্প পেয়ে থাকি, বাষ্পীমোচন। এখন বাষ্পীভবনকে বলা হয় ইভাপোরেশন আর বাষ্পমোচনকে বলা হয় ট্রান্সপিরেশন। এই ট্রান্সপিরেশন আর ইভাপোরেশন কি? ইভাপোরেশন হচ্ছে যে জলীয় নদী, খাল, বিল, পুকুর, বিভিন্ন জলাশয় থেকে সূর্যের তাপে জল বাষ্পীভূত হয় এবং সেই বাষ্প উপরে উঠে যায়, এটাকে বলা হচ্ছে গিয়ে বাষ্পীভবন বা হচ্ছে গিয়ে ইভাপোরেশন। আর ট্রান্সপিরেশন কি না বাষ্পমোচন, যে গাছের সালোক সংশ্লেষ করে গাছ, গাছ তার কি হয় না জলীয় বাষ্প হচ্ছে গিয়ে তার পাতার মাধ্যম দিয়ে পরিত্যাগ করে, সেই জলীয় বাষ্প হচ্ছে আবার আমাদের বায়ুমণ্ডলে ফিরে আসে। ঠিক আছে, তাহলে এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে আমাদের বাষ্পমোচন এবং হচ্ছে বাষ্পীভবন হচ্ছে হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, এবার এই জলীয় বাষ্পের যে পরিমাণটা আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে। অ্যাকচুয়ালি নিরক্ষরেখায় থাকে হচ্ছে গিয়ে আমরা বলতে পারি 3% থেকে 4%, এবং এই জলীয় বাষ্প পরিমাণটা, আর মেরু অঞ্চলে থাকে 1% থেকে 2%। এখন প্রশ্ন হতে পারে যে নিরক্ষ অঞ্চলে বাষ্পর পরিমাণটা বেশি, তার কারণটা ওখানে তোমাদের প্রশ্ন তো জাগতেই পারে যে স্যার কেন নিরক্ষীয় অঞ্চলে বেশি, মরু অঞ্চলে এখানে কম, মেরু অঞ্চলে? কারণ হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে এবং এইখানে জলাশয়ের পরিমাণ বেশি, জলাশয়ের পরিমাণ বেশি থাকার ফলে এবং উত্তাপ এবং টেম্পারেচারও বেশি থাকার ফলে এখানে বাষ্পীভবনটা বেশি হয়। সেই কারণে নিরক্ষীয় অঞ্চলে কি হিউমিডিটি বা হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ হচ্ছে অনেক বেশি। সেই তুলনায় আমাদের মেরু অঞ্চলে কি তুলনামূলক ঠান্ডা। ক্রান্তীয় অঞ্চল, মেরু অঞ্চল, যত আমরা পোলার দিকে যাব, পোলার রিজিয়নের দিকে যাব, তত কি টেম্পারেচার কমতে কমতে যায়। ঠিক আছে, তার ফলে বাষ্পীভবন খুব একটা হয় না, অনেক কম হয়। ঠিক আছে, সেই কারণে আমাদের এই মেরু অঞ্চলে কি জলীয় বাষ্পের পরিমাণ অনেকটা হচ্ছে গিয়ে কম। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসছি ধূলিকণা। ঠিক আছে, এরপরে আসছি ধূলিকণা। দেখো, যাই হোক, এরপরে আসছি ধূলিকণা। ধূলিকণাতে ধূলিকণা থাকার ফলে আমাদের কি কি ঘটে থাকে? ধূলিকণা রয়েছে বলে আমরা সমস্ত কিছু বস্তু যে দৃশ্যমান হচ্ছে, দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ধূলিকণা। কারণটা কি? এখন প্রশ্ন হতে পারে যে স্যার এটা কেন হচ্ছে না, তোমরা ক্লাস 7 এবং ক্লাস 8 এবং তোমরা এই 9, 10-এ উঠেও তোমরা হচ্ছে গিয়ে সায়েন্সে পড়েছো, ফিজিক্যাল সায়েন্স বইয়েতে, আলো চ্যাপ্টারতে, স্ক্যাটারিং অফ লাইট, আলোর বিচ্ছুরণ, অর্থাৎ দিয়ে বিভিন্ন যে পার্টিকেলগুলো যে ঘুরে বেড়ায় না বায়ুমণ্ডলে, ধূলিকণাগুলো,
সেইগুলো কি হয়, সূর্যের লাইটটাকে অ্যাবজর্ব করে, দিয়ে সেটা চারিদিকে ছড়িয়ে দেয়। তার ফলে কি হয়, আমাদের সমস্ত বস্তু দৃশ্যমান হয়। ঠিক আছে, দৃশ্যমান হয়। এই কারণে এই আমাদের ভূপৃষ্ঠে, অর্থাৎ আমাদের এই ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 100 বা তার একটু বেশি পর্যন্ত আমাদের এই ধূলিকণা পরিমাণটা অনেক বেশি থাকে। তার ফলে স্ক্যাটারিং অফ লাইট দেখা যায়। এরপরে আলোর আর স্ক্যাটারিং আর ধূলিকণা দেখা যায় না বলে, ঠিক আছে, স্ক্যাটারিং অফ লাইট অর্থাৎ ধূলিকণা না থাকার জন্য আলোকে শোষণ করতে পারে না, অ্যাবজর্ব করতে পারে না, ফলে আলোর বিচ্ছুরণ বা স্ক্যাটারিং ঘটে না, বিচ্ছুরণ ঘটে না বলে মহাকাশচারীরা আকাশকে কি দেখে, ব্ল্যাক দেখে, কালো দেখে। ঠিক আছে, তাহলে ধূলিকণা কি করে না, এই আলোটাকে শোষণ করে নেয় এবং তাদের স্ক্যাটারিং অফ লাইট, ঠিক আছে, আলোর স্ক্যাটারিং এর ফলে আমাদের কি হয়, বিভিন্ন বস্তু দৃশ্যমান হয়। এবার বলো তো, তোমরা পড়েছো কিন্তু ইয়েতে ক্লাস 7 বা 8-এ পড়েছো তোমরা, যে কোন আলোর বিচ্ছুরণ বেশি। ঠিক আছে, কোন আলোর বিচ্ছুরণ বেশি জানি, তোমরা নিশ্চয়ই বলতে পারবে, তোমরা প্রত্যেকটি একটা করে গুড বয়, নিশ্চয়ই বলতে পারবে ব্লু অর্থাৎ নীল কালারের বিচ্ছুরণ বেশি। সেই কারণে এই রঙের বিচ্ছুরণ সব থেকে বেশি হয় বলে আকাশকে আমরা কি দেখি, নীল দেখি এখান থেকে, কারণ নীল রঙের বিচ্ছুরণটা বেশি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসছি আমাদের ধূলিকণা আরো কি করে। হ্যাঁ, ধূলিকণা সম্বন্ধে আরো কিছু বলে নি, যেটা গুরুত্ব, বায়ুমণ্ডলের গুরুত্ব ক্ষেত্রে ব্যবহার করতে পারো। যে ধূলিকণাতে কি থাকে, বিভিন্ন ধূলিকণা যে কণাগুলো রয়েছে আমাদের ভূপৃষ্ঠ থেকে যে জলীয় বাষ্প উঠছে, সেই জলীয় বাষ্প কি হচ্ছে না, উপরের দিকে যত যাচ্ছে তত কি হচ্ছে না, শীতল হওয়ার সঙ্গে সঙ্গে ঘনীভূত হতে থাকছে। ঘনীভূত যখন হতে থাকছে তখন এই একটা ধূলিকণাকে আমাদের কি করছে, এখানে এই জলকণা বা ধূলিকণাগুলি একে আঁকড়ে ধরে থাকছে। যখন এটা খুব ঘনীভূত এবং ভারী হচ্ছে তখন পৃথিবীতে বৃষ্টি আকারে বা মেঘের সৃষ্টি হচ্ছে, তারপর পৃথিবীতে বৃষ্টি আকারে নেমে আসছে। ঠিক আছে, তাহলে আমাদের কি করে না, এই ডাস্ট পার্টিকেল এগুলো বা ধূলিকণাগুলো আমাদের কি করে, ভূপৃষ্ঠে বৃষ্টিপাত ঘটাতে সহায়তা করে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমাদের আর একটা জিনিস যেটা, সেটা হলো গিয়ে গ্যাসীয় পদার্থ। তো গ্যাসীয় পদার্থের মধ্যে আমাদের তো একটু আগেই আলোচনা করলাম যে গ্যাসের উপাদান, কিভাবে গ্যাস, এটাই তো আমরা পড়ছি যে বায়ুমণ্ডলে কিভাবে এসেছে, সেটা নিয়ে আমরা তো আলোচনা করলাম। প্রথমে কি ছিল বললাম, হাইড্রোজেন হিলিয়াম প্রাইমারি স্টেজে ছিল। সেকেন্ডারি স্টেজে কি ছিল না, কার্বন ডাই অক্সাইড এলো, অগ্নুৎপাত পৃথিবী থেকে থেকে ঠান্ডা হতে লাগলো, কুলিং হতে লাগলো, এবং ভূগর্ভের উত্তপ্ত গলিত লাভা, ঠিক আছে, ম্যাগমা আমাদের ভূপৃষ্ঠে বেরিয়ে এলো। বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে কি কি গ্যাস বেরিয়ে এলো না, নাইট্রোজেন, সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফার এবং ভেপার। এই ভেপার থাকার ফলে দীর্ঘদিন কুলিং হতে হতে ওগুলো ঘনীভূত হলো এবং একটা টাইমে পর লাগাতার কয়েকশো বছর ধরে পৃথিবীর বুকে বর্ষণ হতে লাগলো। বর্ষণ হওয়ার ফলে আমাদের সায়ানোব্যাকটেরিয়া তৈরি হলো। সায়ানোব্যাকটেরিয়া সালোক সংশ্লেষের জন্য কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন হলো এবং কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে সালোক সংশ্লেষ প্রক্রিয়া যখন শুরু হতে লাগলো, ফটোসিনথেসিস, তখন পৃথিবীর বুকে অক্সিজেনের আবির্ভাব করলো। ঠিক আছে, তাহলে আমাদের প্রধান উপাদান কি এখন বর্তমানে, প্রধান বায়ুমণ্ডলের প্রধান উপাদান নাইট্রোজেন। ঠিক আছে, নাইট্রোজেন হলো কি আমাদের প্রধান উপাদান। এটা পরিমাণ কত না, এটা পরিমাণ হচ্ছে 78.1%। তারপর থাকছে অক্সিজেন, এর পরিমাণ কত না, অক্সিজেনের পরিমাণ হচ্ছে যে 20.9%। এই দুটোকে দেখো যোগ করলে পরে কত হয়, এই দুটোকে যোগ করলে হয় 99%। এরপরে কে থাকছে না, এরপরে থাকছে আমাদের আর্গন। ঠিক আছে, আর্গনের পরিমাণ কত না, আর্গনের পরিমাণ হচ্ছে 0.94% আর্গন। ঠিক আছে, এরপর কে থাকে আর্গন। এরপরে থাকছে কি কার্বন ডাই অক্সাইড, CO2 পরিমাণ কত না 0.03%। 0.03% থেকে এটা 0.04 পর্যন্ত হতে পারে। এই হলো আমাদের বায়ুমণ্ডলের মেন হচ্ছে কি উপাদান। হ্যাঁ, আর একটা জিনিস মনে রাখবে, কোশ্চেনে অনেক সময় শর্ট কোশ্চেন দিতে পারে, আমাদের বায়ুমণ্ডলের সব থেকে ভারী গ্যাস কোনটি, ভারী গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড। সেই কারণে পৃথিবী পৃষ্ঠে যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়, তাহলে কিন্তু সেই কার্বন ডাই অক্সাইড কিন্তু উপরে উঠতে পারে না, তারপরে নিচেতে থাকে। আর কার্বন ডাই অক্সাইড যত নিচে থাকবে, ভারী গ্যাস যত নিচে থাকবে, তত
মানে পরিমাণ বেশি হলে পারে যে আমাদের যে হিট, যে প্রতিফলিত যে যে তোমার লাইট অর্থাৎ ইয়েটা, সেটা তখন আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে ফিরে যেতে পারে না। তার ফলে কার্বন ডাই অক্সাইড বেশি থাকার জন্য কি হয়, পৃথিবী পৃষ্ঠে আমাদের উত্তাপ আরো বাড়তে থাকে, মানে আরো বাড়তে থাকে। কার্বন ডাই অক্সাইড পরিমাণ বাড়লে কি হবে, ভূপৃষ্ঠের উত্তাপ বাড়বে, উত্তাপ বিচ্ছিন্ন উষ্ণায়ন হবে, গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টি হবে। যাই হোক, ওগুলো পরে আসবো, স্টেপ বাই স্টেপ তো আলোচনা করবি, ওগুলো যখন আসবো পরে আমি আলোচনা করব। আচ্ছা, নেক্সট। আচ্ছা, তো এই যে বললাম বায়ুমণ্ডলের গুরুত্ব কি, বায়ু প্রবাহ হয়। আচ্ছা, উল্কা আক্রমণের হাত থেকে পৃথিবীকে রক্ষা করে, এটা আবার কি? এটা আবার কি বায়ুমণ্ডলের গুরুত্ব, উল্কা আক্রমণের হাত থেকে রক্ষা করে। এই যে পৃথিবী পৃষ্ঠে যে আমাদের বহির্জগৎ থেকে যখন আমাদের ঘনত্ব তো কম থাকে, আর আমাদের এই ট্রপোস্ফিয়ার, ট্রাপোস্ফিয়ার এবং হচ্ছে গিয়ে মেসোস্ফিয়ার, এই তিনটে স্তরে ডেনসিটি অর্থাৎ ঘনত্ব খুব বেশি। ফলে মহাবিশ্ব থেকে যখন হচ্ছে গিয়ে কোনো পার্টিকেল বা কিছু যখন হচ্ছে গিয়ে পৃথিবী পৃষ্ঠে আসে, এই মেসোস্ফিয়ারে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই এই মেসোস্ফিয়ারে ঘনত্ব কি হয়, বেশি। তাহলে কম ঘনত্ব থেকে যখন বেশি ঘনত্বের মধ্যে যখন প্রবেশ করে, তখন কি হয় না, ফ্রিকশনের ফলে এই উল্কাপিণ্ডগুলোকে আগুন লেগে ছাই হয়ে যায়, এবং সেইখানেই আমাদের মহাশূন্যেই আমাদের ধ্বংস হয়ে যায়। না হলে প্রচুর উল্কাপিণ্ড দেখবে, কেউ যদি লক্ষ্য করে থাকো রাতের দিকে দেখবে ছুটে আসছে, কিন্তু সেগুলো মহাশূন্যতে জ্বলে ছাই হয়ে গেল, ঠিক আছে। তার ফলে আর পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে না, ঠিক আছে। এই যে মহাকাশচারীরা যে জানে গিয়েছিল, এর আগে যে যানটা আমি ভুলে যাচ্ছি, সেটা কিন্তু পৃথিবী পৃষ্ঠে ফিরে আসতে পারেনি। তারা পৃথিবীর বুকে নামার কয়েক মিনিট আগেই ধ্বংস হয়ে গেছিল, প্রায় 9 থেকে 10 মিনিট আগে। কারণ ওরা যখন মহাশূন্য থেকে যখন মেসোস্ফিয়ারে প্রবেশ করলো, তখন কম ঘনত্বের দিকে যখন বেশি ঘনত্বের দিকে যখন এলো, মেসোস্ফিয়ারে আসার সঙ্গে সঙ্গেই, মেসোস্ফিয়ার ঢোকার পর তো আর মোটামুটি হচ্ছে 80 কিলোমিটার, ওই 8 থেকে 9 মিনিটের মাথায় ল্যান্ড করে যেত। তার ফলে কি হয়েছিল না, আমাদের ওই মহাকাশ যান সম্পূর্ণ আগুন লেগে ভস্মীভূত হয়ে গেছিল, কোনো আর অস্তিত্ব ছিল না। যাই হোক, কিন্তু তোমরা জানো এই সুনিতা ইলাম, ওরাও তাই মহাকাশে ছিল, বহুত দিন ছিল, প্রায় 10 মাসের কাছাকাছি, ফিরে আসতে পারছিল না। ফিরল, এদেরটাও তাই খুব রিস্ক ছিল, ওই কারণে আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী ওকে আর ফিরিয়ে আনতে পারছে না। যখনই ফিরবে, যখনই আমাদের ওই মহাশূন্য থেকে, স্পেস স্টেশন থেকে যখনই আমাদের মেসোস্ফিয়ারে প্রবেশ করবে, তখন এই আগুন লেগে যাওয়ার, জানেতে আগুন লেগে যাওয়ার, ফিকশনের ফলে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে মহাকাশযানকে আমাদের কোথায় ল্যান্ড করানো হয়েছিল না, দেখতে পেয়েছিলে যে আমাদের ওই মহাসাগরে, অর্থাৎ ওই মহাসাগরে ওটাকে প্রথমে না ল্যান্ড করা হলো, তারপরে তোমার ওই কি প্যারাশুটের মাধ্যমে পরে হচ্ছে গিয়ে আরো যে রেস্কিউ টিম ছিল তাদেরকে হচ্ছে গিয়ে নিয়ে এসে আইসোলেশনে অনেকদিন রেখে দিয়েছিল সুনিতা উইলিয়ামস এদেরকে। আবার জানো, এখন মহাকাশে আবার একটা যান পাঠানো হয়েছে, আমাদের ভারতে একজন আছে। যাই হোক, এই যে একটু আগেই বললাম দৃশ্যতা বজায় রাখা, তাহলে উল্কা আক্রমণ থেকে রক্ষা করে। দৃশ্যতা বজায় রাখা, ওই যে স্ক্যাটারিং অফ লাইট, তার ফলে আমরা কি হয়, সমস্ত বস্তুগুলোকে দেখতে পাই, এটাও কি বায়ুমণ্ডলের জন্যই হয়, ঠিক আছে। এগুলো বায়ুমণ্ডলের জন্যই আমাদের ঘটে থাকে, ঠিক আছে। আর একটা কি হয় না, মোটামুটি এইগুলোই, আর সেরকম কিছু না। বেশ, এবার চলে যাচ্ছি আমরা পরের স্তর বিন্যাস, বায়ুমণ্ডলের আমাদের স্তর বিন্যাস। আমরা স্তর বিন্যাস নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এই যে স্তর বিন্যাস আমাদের দুটো ভাগে হয়, একটা হলো গিয়ে রাসায়নিক গঠন অনুযায়ী, আর একটা হলো গিয়ে আমাদের উষ্ণতা তারতম্যের অনুযায়ী। এই রাসায়নিক গঠন অনুযায়ী যে একটাকে বলা হয়, দুটো ভাগে ভাগ করা হয়, একটাকে বলা হয় রাসায়নিক গঠন অনুযায়ী, যেটাকে বলা হয় সেটাকে বলা হয় হোমোস্ফিয়ার, ঠিক আছে। একটাকে বলা হয় হচ্ছে হোমোস্ফিয়ার। এই হোমো শব্দের অর্থ কি? হোমো শব্দের অর্থ হচ্ছে কি সমান, আর স্ফিয়ার শব্দের অর্থ কি অঞ্চল বা মণ্ডল, ঠিক আছে। তাহলে এটাকে বলা হয় সমমণ্ডল, ঠিক আছে। হোমো শব্দের অর্থ কি সমান বা সমমণ্ডল বা সম অঞ্চল, ঠিক আছে। এইখানে সম অঞ্চল কাকে বলছে না, এর বিস্তারটা কতটা, হোমোস্ফিয়ারের বিস্তার হচ্ছে গিয়ে 0 থেকে 90 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই হোমোস্ফিয়ারের বিস্তার।
কেন বলা হচ্ছে না, এখানকার মধ্যে যে এই বিভিন্ন যে আমাদের যে বস্তুগুলো রয়েছে, উপাদানগুলো, সেগুলো প্রায় একই অনুপাতে দেখা যায়, সেই কারণে একে বলা হচ্ছে কি আমাদের হোমোস্ফিয়ার। এরপরে আর একটা স্তর দেখা যায়, সেটা হলো গিয়ে হেটেরোস্ফিয়ার। অর্থাৎ হেটেরোস্ফিয়ার, হেটেরো শব্দের অর্থ কি না, হেটেরো শব্দের অর্থ হচ্ছে যে বিষমমণ্ডল, ঠিক আছে। বিষম আর হচ্ছে স্পেয়ার, স্পেয়ার শব্দের অর্থ কি মণ্ডল বা অঞ্চল, ঠিক আছে। তাহলে এটাকে কি বলা হয়, হেটেরোস্ফিয়ার শব্দ হচ্ছে কি বিষমমণ্ডল। এটা কতটা না বিস্তার, এটা 90 এর পর থেকে কতটা না 10,000 কিলোমিটার পর্যন্ত, 10,000 কিলোমিটার পর্যন্ত এই বিষমমণ্ডলের আমাদের বিস্তার রয়েছে, ঠিক আছে। অর্থাৎ মনে করো এইখানটায় এটা হচ্ছে কি হোমোস্ফিয়ার, এটাকে হোমোস্ফিয়ার। এই হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ার এই যেখানটা শুরু হচ্ছে, এইখানে একটা হচ্ছে কি স্তর আছে, ঠিক আছে। এই স্তরটাকে বলা হয় টার্বোপজ, ঠিক আছে। এটাকে বলা হয় টার্বোপজ। এই পজ মানে কি, পজ মানে হচ্ছে কি থামা, ঠিক আছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই জায়গায় যে বায়ুমণ্ডলটা রয়েছে, সেখানে উষ্ণতা বা পদার্থের বা কোনো কিছু তারতম্য দেখা যায় না, ঠিক আছে। সেই কারণে এটাকে বলা হয় পজ। এবার পজ মানে থামা বললাম, এই দুটো স্তরের মাঝখানে যেটা থাকে সেটাকে বলা হয় টার্বোপজ। হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ার মধ্যবর্তী স্তরটাকে বলা হয় টার্বোপজ। এবার হেটেরোস্ফিয়ারের একবারে সর্বোচ্চ স্তরে কে থাকে না হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে। হাইড্রোজেন, হিলিয়াম, ঠিক আছে, অক্সিজেনের আয়ন রূপে থাকে, এগুলো সব থাকে হেটেরোস্ফিয়ারে। তার মধ্যে সর্বোচ্চ একবারে হেটেরোস্ফিয়ারে সর্বোচ্চ মাধ্যমিকের কোশ্চেন পেয়েছি, সর্বোচ্চ কে আছে না হাইড্রোজেন আছে, ঠিক আছে। অ্যান্সার কি হবে হাইড্রোজেন। সম্ভবত 2024 না 17 জায়গায় একটা সালে এই ছিল। কিছু প্রিভিয়াস কোশ্চেন আমি করাবো এখন এই অন্ততপক্ষে এই বায়ুমণ্ডলের স্তর বিন্যাস নিয়ে আজকে, ঠিক আছে। তো এটা এরপরে আমাদের এই যে বললাম, হ্যাঁ, রাসায়নিক উপাদানের ভিত্তিতে কি বল, সমমণ্ডল হেমোস্ফিয়ার এবং বিষমমণ্ডল হেটেরোস্ফিয়ার, এই দুটো ভাগে আমাদের ভাগ করা হয়। মনে রাখবে কিন্তু ছোট ছোট যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু সমস্তটাই মনে রাখবে। এরপর উষ্ণতা তারতম্যের ভিত্তিতে আমাদের বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ। উষ্ণতা তারতম্যের ভিত্তিতে কি কি, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার, ঠিক আছে। অর্থাৎ এই যে ভূপৃষ্ঠ থেকে 0 থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তারটাকে হচ্ছে ট্রপোস্ফিয়ার বলা হয়, ঠিক আছে। 18 থেকে 50 কিলোমিটার পর্যন্ত এটাকে বলা হচ্ছে কি স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে। মেসোস্ফিয়ার কত 50 থেকে 90 কিলোমিটার বিস্তার পর্যন্ত এটাকে বলা হচ্ছে মেসোস্ফিয়ার, ঠিক আছে। থার্মোস্ফিয়ার হচ্ছে কি 90 থেকে 500 কিলোমিটার পর্যন্ত এটাকে বলা হচ্ছে থার্মোস্ফিয়ার। 500 থেকে 750 পর্যন্ত বিস্তারকে বলা হচ্ছে কি এক্সোস্ফিয়ার। আর 750 থেকে 10,000 পর্যন্ত যে বিস্তার দেখা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে আমাদের ম্যাগনেটোস্ফিয়ার। তো আমরা এগুলো আলোচনা করব স্টেপ বাই স্টেপ। তো ট্রপোস্ফিয়ার, ঠিক আছে। আচ্ছা, এই যে ট্রপোস্ফিয়ারের দুটো কথা আছে, একটা হচ্ছে ট্রোপো, একটা হলো স্ফিয়ার। আমি একটু আগেই বললাম স্ফিয়ার মানে কি মন্ডল বা অঞ্চল, ঠিক আছে। তো ট্রপোস্ফিয়ারের শব্দের অর্থ কি, ট্রোপোস শব্দের অর্থ কি ক্রুদ্ধ বা অশান্ত, আর স্ফিয়ার শব্দের অর্থ হচ্ছে গিয়ে ক্ষুদ্র, আর স্ফিয়ার শব্দের অর্থ কি না অঞ্চল, ঠিক আছে। তাহলে একে বলা হয় ট্রপোস্ফিয়ারকে বলা হয় কি কুব্ধমণ্ডল। কুব্ধমণ্ডল কেন বলে না সেটা প্রসঙ্গে আমি আসছি পরে। বিস্তার কত, বিস্তার তো বলেই দিলাম 0 থেকে 18 সাধারণত এভারেজ, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কোশ্চেন এসেছিল। মাধ্যমিকে একটা কোশ্চেন এসেছিল নিরীক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারে বিস্তার কত, তো অ্যান্সার হবে 18 কিলোমিটার। তো নিরীক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারে বিস্তার 18 কিলোমিটার, ক্রান্তীয় অঞ্চলে এই ট্রপোস্ফিয়ারে বিস্তার হচ্ছে গিয়ে 14 কিলোমিটার, এবং মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারে বিস্তার হচ্ছে গিয়ে 8 কিলোমিটার। সরি, এখানে পার্সেন্টেজ লিখে দেন,
14 কিলোমিটার এবং 8 কিলোমিটার। ঠিক আছে, যদি বলো যে কেন না, এটা বায়ুমণ্ডলের স্তর। যদি পরীক্ষায় এসেছিল যে ট্রপোস্ফিয়ার এবং টপোস্ফিয়ারের সঙ্গে, ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার এই দুটি স্তর আলোচনা করো, 5 নম্বর মাধ্যমিক একটা কোশ্চেন এসেছিল। ঠিক আছে, 2-1 বছর আগেই এসেছিল। তাহলে ট্রপোস্ফিয়ারের স্তরটা কি রকম হবে না, ট্রপোস্ফিয়ারের স্তরটা এরকম। এটা কি না, এটা হলো গিয়ে পোলার রিজিয়ন, ঠিক আছে, বা মেরু অঞ্চল। আর এটাকে বলা হয় তোমার আর্কটিক রিজিয়ন, বা এটাকে বলা হয় নিরক্ষীয় অঞ্চল। ঠিক আছে, এই নিরক্ষীয় অঞ্চলে কি বললাম, উচ্চতাটা বেশি হয়। অনেক বইয়ে দেখবে ছবিটা সোজা থাকে, তোমরা যখন আঁকবে এরকম আঁকতে হবে। কেন পোলার রিজিয়নে কম, কেন না পোলার রিজিয়নে টেম্পারেচার কম থাকার জন্য বাতাসের ঘনত্বটা বেশি, ফলে একসাথে কম্প্রেস হয়ে থাকে, ফলে এর উচ্চতা উচ্চ পর্যন্ত বিস্তৃতি খুব একটা দেখা যায় না। কিন্তু নিরক্ষীয় অঞ্চলে এর অনেকটা বিস্তার দেখা যায়, প্রায় 18 কিলোমিটার পর্যন্ত। ঠিক আছে, তাহলে 18 কিলোমিটার নিরক্ষীয় অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে সাধারণত 14 কিলোমিটার, এবং মেরু অঞ্চলে কত বললাম বালক, 8 কিলোমিটার। ঠিক আছে, তাহলে আমাদের উষ্ণতা উচ্চতার বিস্তার হয়ে গেল। উষ্ণতা, এই যে উষ্ণতা প্রতি 1000 মিটার উচ্চতায় আমাদের এই ট্রপোস্ফিয়ারের উচ্চতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায়। ঠিক আছে, ঠিক আছে, এই যে উষ্ণতা হ্রাসটাকে বলা হয় নর্মাল ল্যাপেস রেট। ঠিক আছে, এই ক্রম হ্রাসমান উষ্ণতাটাকে কি বলা হয়, নর্মাল ল্যাপেস রেট। ঠিক আছে, তো ভর, তো আমি তো একটু আগেই বলেছিলাম যে বায়ুমণ্ডলের প্রায় 50%, ঠিক আছে, যা বায়ুমণ্ডল যা রয়েছে তার মোট ভরের 50% প্রায় এই ট্রপোস্ফিয়ারের মধ্যেই আছে। ঠিক আছে, ব্যাস এইটুকুই লিখবে, আর কিছু নয়। যখন এবার হচ্ছে ক্ষুদ্রমণ্ডল। ক্ষুদ্রমণ্ডল কেন বলা হয় না, এই যে বায়ুমণ্ডল এখানকার যে জলীয় বাষ্প, নদী, খাল, বিল ইত্যাদি জায়গা থেকে যে বললাম ইভাপোরেশন, ঠিক আছে, বাষ্পীভবন হওয়ার ফলে সেগুলো কি হচ্ছে, বাষ্প উপরে উঠে যাচ্ছে, ক্রমে ক্রমে সেগুলো কি হচ্ছে, ঘনীভূত হচ্ছে। আচ্ছা 1 মিনিট, ক্যামেরাটা ঠিকঠাক চলছে কিনা দেখি। তো ঘনীভূত হচ্ছে, তো ঘনীভূত হতে হতে সেগুলো যত উপরে যাচ্ছে ঘনীভূত হয়ে শীতল হয়ে, হ্যাঁ, আর যে উপরের দিকে গেলে কি বললাম, টেম্পারেচার কমতে থাকে, তাহলে সেগুলো কি হচ্ছে, ক্রমশ ঘনীভূত হয়ে শীতল হয়ে মেঘে পরিণত হয়ে বৃষ্টি আকারে পৃথিবীতে নেমে। ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টি, বজ্রপাত সমস্ত কিছুই আমাদের এই ট্রপোস্ফিয়ারের মধ্যে দেখা যায়। সেই কারণে ট্রপোস্ফিয়ারকে আমরা কি বলে থাকি না, ক্ষুব্ধমণ্ডল বলে থাকি। ঠিক আছে, যেহেতু ঝড় ঝামেলা বৃষ্টি সবসময় হয়ে থাকে, সেই কারণে আমরা বলে থাকি। আচ্ছা, ডেনসিটি বা ঘনত্ব। ঠিক আছে, ঘনত্ব হচ্ছে কি এই মন্ডলে হচ্ছে কি ট্রপোস্ফিয়ারে অনেকটা বেশি। এরপরে আসছি ট্রোপোপজ, ঠিক আছে। আচ্ছা, এই যে ট্রোপোপজ কথাটা প্রথম কে ব্যবহার করেছিল, ঠিক আছে, তো প্রথম ব্যবহার করেছিল লেপিয়ার শ নামে একজন বিজ্ঞানী। কি নাম বললাম, মনে রেখে দেবে, লেপিয়ার শ, একজন ইংরেজ বিজ্ঞানী। ঠিক আছে, এই ট্রোপোপজ কথাটি ব্যবহার করে। এই আমি যে একটু আগেই কি বললাম না, পদ শব্দের অর্থ হলো থামা। যদি এই যে ট্রোপোস্ফিয়ারের পর থেকে এর পরে দেখা যাচ্ছে যে এরপরে এই প্রায় 3 কিলোমিটার একটা বিস্তার, এখানটাতে উষ্ণতা কোনো বৃদ্ধিও পায় না, হ্রাসও পায় না, একভাবে রয়ে যায়। এই যে কোনো উষ্ণতা, কোনো বৃদ্ধি বা হ্রাস বা কোনো রকম বায়ুমণ্ডলীয় কোনো চেঞ্জ বা পরিবর্তন দেখা যায় না, এই জায়গাটাতে থেমে থাকে, পজ হয়ে থাকে। পজ মানে কি বললাম, থামা। ঠিক আছে, সেই কারণে এটাকে বলা হয় পজ। কেন ট্রোপোপজ না, ট্রোপোস্ফিয়ারের ওপরের, অর্থাৎ অনেক সময় কোশ্চেন দ্যাট ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী যে স্তরটাকে কি বলে, সেটাকে বলা হয় ট্রোপোপজ। পজ মানে কি বললাম, থামা।
আশা করছি ভালো নাই তোমরা। তো এটাকে কি বলে, আমাদের টোপোপজ বলা হয়, ঠিক আছে। তো এর বিস্তার, এই যে টোপোপজের, এটা সাধারণত নিয়ার অ্যাবাউট 3 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। টোপোপজের বিস্তারটা নিয়ার অ্যাবাউট, ঠিক আছে, এটা সাধারণত ওই 3 কিলোমিটারের কাছাকাছি থিকনেসটা থাকে, কিন্তু অনেকটা 3 কিলোমিটার মানে কিন্তু অনেকটা। তোমরা বাস্তবে ভেবে দেখো তোমার বাড়ি থেকে 3 কিলোমিটার কতটা হবে, হয়তো তোমার স্কুল পর্যন্ত হয়ে যেতে পারে বা তারও বেশি। নেক্সট, টোপোস্ফিয়ার। তো এগুলো আমাদের বৈশিষ্ট্যের মধ্যে। এরপরে আসছে কি আমাদের কেএল, এরপর হলো ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে। তো ট্র্যাটোস্ফিয়ার কি আমাদের বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর, ঠিক আছে। আচ্ছা, এই স্তরের আবিষ্কারটা কে করেছিল? তেসারেন্স দা বরথ, ঠিক আছে, এই স্তরটা আবিষ্কার করেছিল। বিস্তার কত না, প্রথমেই স্তরগুলো বলার সময় আমি বলে দিয়েছিলাম, এই স্তরের বিস্তার কত না 18 থেকে কত বালক 50 কিলোমিটার পর্যন্ত। তাহলে এটা হচ্ছে কি টোপোস্ফিয়ার, এটা হচ্ছে কি টোপোপজ, এটা হলো গিয়ে ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে। ট্র্যাটোস্ফিয়ারের পর থেকে কিন্তু স্তরটা সোজা হয়, ক্লিয়ার, ঠিক আছে। এই যে টোপোস্ফিয়ারের ক্ষেত্রে আমি কি বললাম, যে পোলার রিজিয়নের ক্ষেত্রে টোপোস্ফিয়ার উচ্চতাটা কম, নিরক্ষীয় অঞ্চল উচ্চতাটা বেশি, 18 কিলোমিটার 8 কিলোমিটার, ঠিক আছে। তা এটা এরকম হবে ছবিটা, সব বইতে দেখবে সমান দেওয়া, সমান আঁকবে না, তোমরা কিন্তু আঁকবে না, ঠিক আছে, আমি বলে দিলাম, আজ থেকে কিন্তু না। তাহলে এরপরে আমাদের এটা কি না ট্র্যাটোস্ফিয়ার। ট্র্যাটোস্ফিয়ারের বিস্তার কতটা না, এই যে বললাম 18 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তার, ঠিক আছে। আচ্ছা, তো উষ্ণতা, এর উষ্ণতা এবার কি হচ্ছে, বায়ুমণ্ডলে এর উষ্ণতা আমাদের কমতে 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 প্রায় 0 থেকে ওই 9 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এসে থামে, ঠিক আছে। এখানে থামার ফলে কি হয়, এখানকার এই যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু বা কিছু, এগুলো আমাদের যায় না, ঠিক আছে, এগুলো আমাদের ঘনীভূত বা বাষ্পীভূত হয় না। বাষ্পীভূত বা ঘনীভূত হয় মানে এখানে এখানে একটা জিনিস কি, টেম্পারেচার কম রয়েছে। তো টেম্পারেচার কম থাকার জন্য, টেম্পারেচার বেশি না থাকার জন্য তো ঘনীভূত হওয়ার বা এসবের কোনো সম্ভাবনা নাই। তো ঘনীভূত হওয়ার বা এসবের কোনো সম্ভাবনা নাই, ফলে কি হয়, একটা টাইমে ঘনীভূত হয় না। ঘনীভূত না হওয়ার জন্য এখানে মেঘ বা এইসব কিছু সৃষ্টি হয় না। মেঘ বা এইসব কিছু সৃষ্টি হয় না বলে বৃষ্টিপাত, ঝড় ঝঞ্ঝা কিছু নাই, ঠিক আছে। ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত না থাকার জন্য এই অঞ্চলের মধ্য দিয়ে সাধারণত আমাদের কি হয়, বিভিন্ন প্লেন, জেট প্লেন, এইগুলো আমাদের প্রবাহিত হয়, কারণ এখানে মেঘ, বৃষ্টি, ঝড়ের অস্তিত্ব খুব একটা না, থাকেই না। আর থাকে নাই বলে এর অপর নাম শান্তমণ্ডল। তাহলে কি বললাম, ট্যাটো শব্দের অর্থ কি, শান্ত। স্ফিয়ার শব্দের অর্থ কি, অঞ্চল, ঠিক আছে, বা মণ্ডল। তাহলে কি হবে, শান্ত মণ্ডল। এই জন্য ট্যাটোস্ফিয়ারের অপর নাম কি বলো, শান্তমণ্ডল, শান্তমণ্ডল, শান্তমণ্ডল। এরপরে কি মেঘ। তো এখানে একটা মেঘের দেখা যায় ট্র্যাটোস্ফিয়ারে এই যে এখানে তো উপরের দিকটা তো টেম্পারেচার তো কম থাকে, প্রায় 0 বললাম, তার মানে বরফ, বরফ। এখানে এক ধরনের একটা মেঘ দেখা যায়, সেই মেঘে কিন্তু বৃষ্টিপাত হয় না, খেয়াল রাখতে হবে, কিন্তু সেই মেঘে কিন্তু বৃষ্টিপাত হয় না, ঠিক আছে। এই মেঘটা বরফের মধ্য দিয়ে সূর্যরশ্মি কণা ছটাগুলো যখন আসে, তখন সেই মনে হয় যেন কোনো একটা পাল বা মুক্তোর মতো লাগে। সেই মেঘকে বলা হয় মৌক্তিক মেঘ। তোমাদের শর্ট কোশ্চেন দিতে পারে, মৌক্তিক কয়টা হসি ক, হ্যাঁ, মৌক্তিক মেঘ কোথায় দেখা যায়, অ্যান্সার হবে ট্র্যাটোস্ফিয়ারে, ঠিক আছে। মৌক্তিক মেঘ কোথায় দেখা যায়, ট্র্যাটোস্ফিয়ারে, ঠিক আছে। তাহলে মৌক্তিক মেঘ কেন বললাম না, ওই যে সূর্যের আলো যখন ওই বরফের মধ্য দিয়ে, স্ফটিকের মধ্য দিয়ে আসে, ওটা কি সূর্যের আলো, সেই তোমরা রংধনু দেখেছো, তাহলে কি হয়, এই যখন স্ফটিকের মধ্য দিয়ে এলো, বরফের মধ্য দিয়ে যখন এলো, তখন কি হলো, সূর্যের আলোটা 7টা রঙে বিভক্ত হয়ে গেল, বেনিয়া সহকালে 7টা রঙে বিভক্ত হয়ে গেল, তখন ওটাকে কি বলা হয়, একটা বেশ সুন্দর ছটা দেয়।
সেই জন্য ওটাকে বলা হয় মুক্তোর মতো লাগে, এই কারণে ওটাকে বলা হচ্ছে, সেইখান থেকে হচ্ছে মৌক্তিক মেঘ। ঠিক আছে, এটাকে বলা হয় মাদার অফ পার্ল ক্লাউড। ঠিক আছে, কি বলে? মাদার অফ পার্ল ক্লাউড। ঠিক আছে, মাদার অফ পার্ল ক্লাউড কাকে বলা হয়? মৌক্তিক মেঘকে। বা মাদার অফ পার্ল ক্লাউড কোথায় দেখা যায়? না, স্ট্র্যাটোস্ফিয়ারে। তো এরপরে যেমন ট্রপোস্ফিয়ারে পর যেমন টোপো পাওয়া যাইছিল, ঠিক আছে, এখানে ট্রপোস্ফিয়ারে পর যখন স্ট্র্যাটোস্ফিয়ারে পর যখন স্ট্যাটাস পাওয়া যাইছিল, দেন ট্রপোস্ফিয়ারে ট্রপোস্ফিয়ার পর যেমন টোপো পাওয়া যাইছিল স্ট্র্যাটোস্ফিয়ারে পর, তেমনি আসবে স্ট্র্যাটোপজ। ঠিক আছে, পজ মানে কি? থামা। তাই এখানেও তাই, এখানে এই জায়গাটা কি হয় না, এই জায়গাটা বায়ুমণ্ডলে কোনো পরিবর্তন দেখা যায় না, ফিক্সড থেকে যায়। এটাকে বলা হয় স্ট্র্যাটো, এই স্ট্র্যাটোস্ফিয়ারে পরবর্তী যে ইয়েটা দেখা যায় সেটাকে বলা হয় স্ট্র্যাটোপজ। পজ মানে কি বললাম? থামা। ঠিক আছে, তাহলে মনে থাকলে এখান থেকে আমরা কি কি পেলাম? তাহলে উষ্ণতা, এটা শান্তমণ্ডল বলা হয়। কেন বলা হয়? মেঘ, এটাকে কি বলে? মৌক্তিক মেঘ বলা হয়, যেখানে মেঘটা দেখা যায়। ঠিক আছে, আচ্ছা, স্ট্র্যাটোস্পজ তো বলেই দিলাম। এই যে মৌক্তিক মেঘ, এটাকে আর একটা কি বলা হয়? মাদার অফ পার্ল ক্লাউড, PEARL। ঠিক আছে, PEARL, পার্ল ক্লাউড। ঠিক আছে, ওকে। তো চলো, স্ট্র্যাটোস্ফিয়ার হলো। এরপরে ওজোন স্তর। হ্যাঁ, স্ট্র্যাটোস্ফিয়ারের আর একটা জিনিস, তো মেইন জিনিসটাই তো আলোচনা করা হয়েছে, ভুলে গেল। আর একটা কথা, ওখানে একটা পয়েন্ট থাকবে, যেটা ওজোন স্তর। এই ওজোন স্তর আবিষ্কার করেছিল ফ্রেডরিক স্কোনবি। আচ্ছা, এই যে বললাম না একটু আগেই, যে বললাম স্ট্র্যাটোস্ফিয়ারের উষ্ণতা বৃদ্ধি পায়, কেন বৃদ্ধি পায় না? সূর্য থেকে যে আগত রশ্মিগুলো আছে, আল্ট্রাভায়োলেট রশ্মিগুলো আছে, সেই আল্ট্রাভায়োলেট রশ্মি কি করে না, আমাদের ওজোন স্তর কিছুটা হচ্ছে কি শোষণ করে নেয়, কিছুটা হচ্ছে কি মহাশূন্যে ফিরিয়ে দেয়। তার ফলে এই আল্ট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মি শোষণ করার ফলে আমাদের ওই স্তরের উষ্ণতা বৃদ্ধি পায়। এই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারের ট্রপোস্ফিয়ারের উষ্ণতা হ্রাস পায়, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের এই ওজোন স্তর থাকার জন্য উষ্ণতা বৃদ্ধি পায়। আর উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলেই ওখানে মেঘের বা কোনো কিছু মেঘের সৃষ্টি হয় না। ঠিক আছে, আচ্ছা, মেঘের সৃষ্টি হয় না বলে ঝড় বৃষ্টি নেই, সেই কারণে শান্তমণ্ডল বলা হয়। আচ্ছা, এই যে ওজন ওজন ঘনত্ব মাপার একককে আমরা কি বলি? ডপসন ইউনিট। যদি ওজন স্তর যদি টিকা দেয়, তো আমরা এরকম পয়েন্ট পয়েন্ট করে লিখবো কিভাবে সৃষ্টি হয়। ঠিক আছে, ওই যে সার্কেলটা কথা বলেছিলাম, মনে রাখবে, ওটা আর একবার বলে দিচ্ছি। ওখান থেকে তোমার ধরো অক্সিজেন, ঠিক আছে, প্লাস হচ্ছে কি ইউভি, এটাকে ভেঙে তৈরি হচ্ছে দুটো পরমাণু, এখান থেকে তৈরি হচ্ছে গিয়ে কি না, নিয়ে আবার এটা। তো আমাদের এই যে সার্কেলটা, এটা সবসময়তেই আমাদের হচ্ছে কি এটা চলতে থাকছে। ঠিক আছে, বিশ্ব ওজন দিবস কবে পালন করা হয়? বিশ্ব ওজন দিবস আমাদের পালন করা হয় 16 সেপ্টেম্বর। ঠিক আছে, 16ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড ওজন ডে আমরা সেলিব্রেট করে থাকি। নেক্সট, মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের বিস্তার কত? 50 থেকে 80 কিলোমিটার। ঠিক আছে, বৈশিষ্ট্য উষ্ণতা। ঠিক আছে, তো উষ্ণতা কি? মেসোস্ফিয়ারের উষ্ণতা কিন্তু আমাদের, হ্যাঁ, আচ্ছা, উষ্ণতা কত না, এই অঞ্চলের উষ্ণতা প্রায় -90 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই যে বললাম একটু আগে কথাটা আমি প্রথমেই আলোচনা করেছিলাম, উল্কাপাতের হাত থেকে বায়ুমণ্ডলকে রক্ষা করে। তখনই আমি বলেছিলাম যে আমাদের মেসোস্ফিয়ারের মধ্যে যখন ঢোকে কোনো কিছু, ওই যে আমাদের মহাজাগতিক কোনো কিছু যখন পার্টিকেল বা রশ্মি যখন কোনো কিছু ঢোকে, তখন মেসোস্ফিয়ারে আসার পর ওরা কি হয়, সেগুলো আমাদের ধ্বংস হয়ে যায়। আর একটা কথা মনে রাখবে, মেসোস্ফিয়ার হচ্ছে হোমোস্ফিয়ার, যেটা বললাম না সমমণ্ডল, হোমোস্ফিয়ার আর হেটেরোস্ফিয়ার দুটি ভাগে ভাগ করা হয় রাসায়নিক গঠন অনুযায়ী। তাহলে হোমোস্ফিয়ারের সর্বশেষ স্তর হচ্ছে গিয়ে মেসোস্ফিয়ার। ঠিক আছে, এটা কিন্তু মনে রেখে দেবে। আচ্ছা, এরপর তো বায়ুচাপ,
ঠিক আছে। তো বায়ুচাপ এখানে থাকে না বললেই চলে, একবারে কমে যায়। কতটা? প্রায় হচ্ছে 0.01 মিলিবার। ঠিক আছে, 0.01। আচ্ছা, এখানেও একটা মেঘ দেখা যায়, সেই মেঘকে বলা হয় নৈশদ্যুতি মেঘ। ঠিক আছে, নৈশদ্যুতি মেঘ। তাহলে মৌক্তিক মেঘ কোথায় দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। আর নৈশদ্যুতি মেঘ কোথায় দেখা যায়? মেসোস্ফিয়ারে। পার্থক্য দিতে পারে যে মৌক্তিক মেঘ এবং নৈশদ্যুতি মেঘের মধ্যে পার্থক্য কি? তো প্রথম পার্থক্য এটাই যে মৌক্তিক মেঘ দেখা যায় কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ারে। এটা দেখা যায় কোন স্তরে? নৈশদ্যুতি মেঘ মেসোস্ফিয়ারে। মৌক্তিক মেঘ কত ডিগ্রি উচ্চতায় দেখা যায়? না সাধারণত 18 থেকে 20, মনে রাখবে, ওটা 18 থেকে 20। ঠিক আছে, আর এটা কোথায় দেখা যায়? এটা প্রায় দেখা যায় এটা 50 থেকে 60 কিলোমিটারের মধ্যে এটা দেখা যায়। ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে 50 থেকে 60 কিলোমিটার উপরে দেখা যায়। আচ্ছা, দুটো দুটো হলো। আচ্ছা, আর মৌক্তিক মেঘের ক্ষেত্রে তোমার হচ্ছে কি, ওটা কি হয় না রংধনু রঙের বিভিন্ন বর্ণের হয়। ঠিক আছে, আর এখানটা কি হয় না এটা হচ্ছে কি নীলাভ বর্ণের হয়। এটা কি হয়? নৈশদ্যুতি মেঘ কিসে হয়? না নীলাভ বর্ণের হয়ে থাকে। ঠিক আছে, তো এইগুলো হলো আমাদের মেসোস্ফিয়ারের মেন কথা। মেসোস্ফিয়ারে হচ্ছে গিয়ে আর একটা জিনিস, মেসোস্ফিয়ারের স্তরটাকে আমাদের হচ্ছে কি তৃতীয় স্তর বা মাঝের স্তর বলা হয়। আর তোমার হচ্ছে কি মেসো শব্দের অর্থ কি? মানে মেসো শব্দের অর্থ কি? মেসো শব্দ হচ্ছে কি মধ্যভাগ, আর স্ফিয়ার শব্দের অর্থ হচ্ছে কি মধ্যভাগ। আর স্ফিয়ার শব্দের অর্থ কি না হচ্ছে মানে মন্ডল। ঠিক আছে, বা এই জন্য মেসোস্ফিয়ারকে আমরা কি বলা হয়ে থাকে, অনেক সময় কি বলে থাকে আমরা? সমমণ্ডল বলে, সমমণ্ডল নয়, সমমণ্ডল তো শেষ স্তর বলে থাকি। ওই মধ্যমণ্ডল বা কি বলে বাংলাতে? মেসোস্ফিয়ারই বলে থাকে, মেসোস্ফিয়ার। চলো, সবই বাংলা করতে হবে, তার কোনো মানে আছে নাকি? চলো, এরপর হচ্ছে কি থার্মোস্ফিয়ার। এরপরে থার্মোস্ফিয়ার। ঠিক আছে, তো এটা কত নম্বর স্তর? 4 নম্বর স্তর। ঠিক আছে, আচ্ছা, তো থার্মো এটা চতুর্থ স্তর। থার্মোস শব্দের অর্থ কি? থার্মো মানে হচ্ছে কি তাপ। ঠিক আছে, আর স্ফিয়ার শব্দের অর্থ কি? মন্ডল বা অঞ্চল। ঠিক আছে, এর বিস্তার কত? না এর বিস্তার 80 থেকে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত। ঠিক আছে, নাম থার্মোস্ফিয়ার, বুঝতেই পারছো তো উষ্ণতা কত হবে? এর উষ্ণতা প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস। 1200 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখানে কি থাকে না এখানকার সমস্ত কণাগুলি আয়নিত অবস্থায় থাকে, বায়ু আয়নিত অবস্থায় থাকে, সেই কারণে এটাকে বলা হয় আয়নোস্ফিয়ার বলা হয়। এখানে মেরু অঞ্চল এবং সুমেরু অঞ্চলে দুটো প্রভা দেখা যায় অনেক সময় রাতে বেলাতে। ঠিক আছে, সেগুলোকে বলা হয় মেরু জ্যোতি। সুমেরু অঞ্চলে সেটাকে বলা হয় সুমেরু প্রভা, আর কুমেরু অঞ্চলে সেটাকে বলা হয় কুমেরু প্রভা। ঠিক আছে, সুমেরু প্রভা সুমেরু অঞ্চলে, আর কুমেরু অঞ্চলে সেটাকে কি বলা হয়? কুমেরু প্রভা। ঠিক আছে, আচ্ছা, এগুলো আবার কয়েকটা উপস্তরে ভাগ করা থাকে। ঠিক আছে, উপস্তর কি না মেন হচ্ছে কি আমাদের 5টি উপস্তরে ভাগ করা থাকে। কি কি না ডি, ই, এফ, জি ও এইচ, এই 5টি উপস্তরে ভাগ করা থাকে। তার মধ্যে এই ই স্তরটা খুবই আমাদের গুরুত্বপূর্ণ, কারণ এই ই স্তর থেকে আমাদের যে ভূপৃষ্ঠ থেকে যে বেতার তরঙ্গ যায়, সেই বেতার তরঙ্গ ই স্তরে যাওয়ার পর আর যেতে পারে না, ধাক্কা খেয়ে আবার পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে। এটা যদি না থাকতো তাহলে আমাদের সমস্ত কিছু আজ যে কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা দেখছো সেগুলো আজ হতে পারতো না, ওই ডাক ব্যবস্থার উপরই ভরসা করতে হয়েছে। ঠিক আছে, তাই এখানে আবার এই জন্য ই স্তরটাকে আর একটা স্তর বলেও পরিচিত হয়ে থাকে, সেটাকে বলা হয় তোমার হচ্ছে কি কেনেলি হেভিসাইড স্তর। কি স্তর বলা হয়? কেনেলি হেভিসাইড।
কেনেলি হেভিসাইড, স্তর, কেনেলি হেভিসাইড স্তর বলা হয় এই স্তরটাকে। ঠিক আছে, এই যে বললাম কয়েকটি উপস্তরে ভাগ করা হয় এটা। আর বেতার তরঙ্গ কথাটা তো বললাম যে এই স্তরেতেই আমাদের বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে আবার আমাদের এখানে ফিরে আসে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বেশ, ওকে। নেক্সট এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারে তাই 500 থেকে 750 কিমি পর্যন্ত বিস্তৃত, 800 নয় 750 পর্যন্ত বিস্তৃত। উষ্ণতা কত? প্রায় 750 কম বলা চলে। ঠিক আছে, 650 থেকে 700। উষ্ণতা হচ্ছে কি কত? 1600 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আচ্ছা 1600 ডিগ্রি সেলসিয়াস। উপাদান কি কি না এখানে, এইখানে যেটা থাকে হিলিয়াম এবং হচ্ছে গিয়ে হাইড্রোজেন। ঠিক আছে, হিলিয়াম এবং হাইড্রোজেন এই দুটো গ্যাস এখানে থাকে। এই যে মহাকাশ স্টেশন, যে হ্যাঁ মহাকাশ স্টেশন, একটু আগে যে বাংলা স্পেস স্টেশনে বাংলাটা আমার বেরোচ্ছিল না, মহাকাশ স্টেশন। ঠিক আছে, মহাকাশ স্টেশন বা স্পেস স্টেশন হচ্ছে গিয়ে এই স্তরে অবস্থান করছে কৃত্রিম উপগ্রহ, যেগুলো আমাদের যে কৃত্রিম উপগ্রহ আছে সেটা কোথায়? সেটা হলো এই এক্সোস্ফিয়ারে অবস্থান। ঠিক আছে, নেক্সট ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে, ম্যাগনেটোস্ফিয়ার, এটা ম্যাগনেট শব্দের অর্থ কি? চুম্বক। ঠিক আছে, আর স্পিয়ার শব্দের অর্থ কি? মন্ডল। ঠিক আছে, ম্যাগনেট শব্দের অর্থ কি? চুম্বক। ঠিক আছে, আর স্পিয়ার শব্দের অর্থ কি? মন্ডল। মন্ডল। ঠিক আছে, তো এখানে ম্যাগনেটোস্ফিয়ারে এই জন্য এটাকে কি বলা হয় না চুম্বক মন্ডল বা চুম্বক, এটাকে চুম্বক মন্ডলও বলা হয়ে থাকে বাংলাতে অনেক সময়। ঠিক আছে, আচ্ছা চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র এখানে তোমার ইলেকট্রন প্রোটন ইত্যাদি দ্বারা তো এগুলো তো সব গঠিত হয়, তাই জন্য এখানে কি হয় না মেন আমাদের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সৃষ্টি হয়েছে। ঠিক আছে, যেন চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এখানে ভল অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়। ভল অ্যালেন বিকিরণ বলয়টা কি? এটা ওটাই যে তড়িৎ চুম্বকের ক্ষেত্র তৈরি হওয়ার জন্য এটাই প্রথম আর কি আবিষ্কার করেছিল 1958-এ ভল অ্যালেন এই বলয়ের আবিষ্কার করেছিল। ওর নাম অনুসারে হয়েছিল ভল অ্যালেন বিকিরণ বলয়। প্রশ্ন দিয়ে থাকে ভল অ্যালেন বিকিরণ বলয় কোথায় দেখা যায়, তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে, তাহলে ভল আবিষ্কার করেন। এখানে কি হয় না ইলেকট্রন এবং প্রোটনের আয়নগুলি বলয় আকারে অবস্থান করে, একে ভল অ্যালেন বিকিরণ বলয় বলা হয়। এবার তোমাদের কিনে একটা কথা বলে রাখি যে যখনই আমরা এই জিনিসটাকে আলোচনা করব, যখনই আমাদের কিছু দেবে এই যে স্তর বিন্যাস বা অনেক সময় দুটো দিয়ে দেয়, সাধারণত ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার এই দুটোকে নিয়েই দেয়, তো ছবি কিন্তু আমরা অবশ্যই আঁকবো, গোটা ছবিটাই আমরা কিন্তু আঁকবো। ঠিক আছে, তো আমি তো বলেই দিলাম ছবিটা কিভাবে আঁকবে, শুধুমাত্র এই তো সোজা ওখানে একটা স্তর রেখে দেওয়া, একমাত্র খেয়াল রাখবে যে ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে এই স্তরটা এরকম হবে, ব্যাস। তো এই হলো আমাদের বায়ুমণ্ডলের যে স্তর, একবার আলোচনা করে নিই। ট্রপোস্ফিয়ার, ট্রপো শব্দ অর্থ কি? ক্ষুদ্রমণ্ডল। ঠিক আছে, বিস্তার থাকে 0 থেকে 8 পর্যন্ত। ঠিক আছে, এর প্রতি প্রতি 1000 মিটার উচ্চতায় কি হয় 6.4 ডিগ্রি হারে উষ্ণতা কি হ্রাস পেতে থাকে। ঠিক আছে, হ্রাস পেতে থাকে। আচ্ছা, এই যে উষ্ণতা হ্রাস পায়, এই যে এই পদ এটাকে কি বলা হয়? নর্মাল ল্যাটিস রেট বলা হয়। ঠিক আছে, আর ট্রোপোপজ, ট্রোপোপজ ট্রোপোস্ফিয়ারের পরবর্তী স্তরটাকে বলে ট্রোপোপজ। পজ শব্দের অর্থ কি বলেছিলাম? থামা। ঠিক আছে, তো এখানে কোনো বায়ুমণ্ডল উষ্ণতার বা কোনো কিছু তারতম্য কোনো কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় না, সেই জন্য এটাকে বলা হয় ট্রোপোপজ। ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে স্তরটিকে বলা হয় ট্রোপোপজ। ঠিক আছে, এটাকে প্রথম ট্রোপোপজ নামটা প্রথম কে দিয়েছিল? ল্যাপিয়ার শ। ঠিক আছে, এই স্তরে ট্রোপোপজের বিস্তার কত? নিয়ার অ্যাবাউট বলেছিলাম 3 কিলোমিটার প্রায় বিস্তার। তারপরে কি আসছে না স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে কি কি দেখা যায়? যদি মেন জিনিসটা আমি বলেছিলাম মৌক্তিক মেঘ কোথায় দেখা যায় না স্ট্র্যাটোস্ফিয়ারে। ওজোন স্তর কোথায় দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। ঠিক আছে, শান্ত মণ্ডল কাকে বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ারকে। আমাদের
প্লেন, জেট প্লেন কোন স্তরের মধ্যে দিয়ে যায়? স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে, কারণ শান্তমণ্ডল তো, কোনো ঝড় বৃষ্টি ঝামেলা নাই, ঠিক আছে। তাই এটা তো হচ্ছে ওজন স্তর। ওজন স্তরের ঘনত্ব মাপার একক কি? ডবসন একক। ওজন স্তর আবিষ্কার কে করেছিল? ক্রিশ্চিয়ান ফেডেরিকসন। ঠিক আছে। বিশ্ব ওজন দিবস কবে পালন করা হয়? 16 সেপ্টেম্বর, ওয়ার্ল্ড ওজন ডে। আচ্ছা, মেসোস্ফিয়ার কে তোমার তোমার হচ্ছে গিয়ে এটা, হ্যাঁ, উষ্ণতা প্রায় হচ্ছে গিয়ে -90 ডিগ্রি কাছাকাছি। এটাকে, হ্যাঁ, এই একটা জিনিস মনে রাখবে, এখানে একে আর একটা জিনিস বলা হয় শীতলতম স্তর। যতগুলো স্তর আছে সব থেকে শীতলতম স্তর হচ্ছে এটা। এরপরে কিন্তু আবার উষ্ণতা বাড়তে লাগছে, ঠিক আছে। নৈশদ্যুতি মেঘ কোন স্তরে দেখা যায়? মেসোস্ফিয়ারে। ইম্পর্টেন্ট কোশ্চেন, নৈশদ্যুতি মেঘ কোথায় দেখা যায়? ঠিক আছে। নৈশদ্যুতি মেঘ এবং হচ্ছে মৌক্তিক মেঘের মধ্যে পার্থক্য কি? আমি কিন্তু বলে দিলাম কি পার্থক্য। নৈশদ্যুতি মেঘ এবং মৌক্তিক মেঘের মধ্যে পার্থক্য কি না হচ্ছে গিয়ে আমি সেটা বলে দিলাম, ঠিক আছে। আর মেসোস্ফিয়ারে আর একটা জিনিস কি হয় না, যে ওই যে আমাদের বাইরে থেকে যেসব বিভিন্ন উল্কাপিণ্ড যেগুলো আসে, সেগুলো কি হয়? পৃথিবীকে রক্ষা করে থাকে। কোন স্তর? সেটা হলো মেসোস্ফিয়ার। সেগুলো উল্কাপাতগুলো কি হয়? এই মেসোস্ফিয়ারে ঢোকার পরই সমস্ত পুড়ে ছাই হয়ে যায়। তারপর থার্মোস্ফিয়ার, ঠিক আছে। একে মেরুজ্যোতি দেখা যায় কোথায়? থার্মোস্ফিয়ারে, ঠিক আছে। বেতার তরঙ্গ কোথায় প্রতিফলিত হয়? থার্মোস্ফিয়ারে। কোন স্তরে? হচ্ছে গিয়ে এর ই স্তরে। এই স্তরটাকে কি স্তর বলা হয়? কেনলি হেভিসাইড স্তর বলা হয়, ঠিক আছে। এখানে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। আচ্ছা, এক্সোস্ফিয়ার মহাকাশ স্টেশন, স্পেস স্টেশন ইত্যাদি দেখা যায়। ম্যাগনেটোস্ফিয়ার, ঠিক আছে, ভল অ্যালান বিকিরণ দেখা যায়। এটা সমান্তরাল থেকে ম্যাগনেটিক ফিল্ডের ওপর আর কি অবস্থান করছে এই স্তরটা, এই জন্য এটাকে চুম্বক ক্ষেত্র বলা হয়। আর ভল অ্যালেন বিকিরণ বলয় কোথায় দেখা যায়? ম্যাগনেটোস্ফিয়ারে দেখা যায়। ওকে, আচ্ছা, নেক্সট আমরা বললাম না কিছু কোশ্চেন আলোচনা করবো। দেখো, এসেছিল মাধ্যমিকে, বায়ুমণ্ডলে যে স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক সেটা হলো কোথায়? ওজন এখনই একটু আগেই বলে দিলাম কোথায় হবে না, স্ট্র্যাটোস্ফিয়ারে। ওজন স্তর কোথায় দেখা যায়? ঠিক আছে, ওজন স্তর কোথায় দেখা যায় সর্বোচ্চ? আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে। ওজন গ্যাসের ঘনত্ব সর্বাধিক সেটা কোথায় দেখা যায়? ওজন গ্যাস কোথায় দেখা যায় সর্বোচ্চ? হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে, ঠিক আছে। নেক্সট, ওজন গ্যাস বায়ুমণ্ডলে যে স্তরে মেরুপ্রভা তৈরি হয়, মেরুপ্রভা, ঠিক আছে। মেরুপ্রভা কোথায় তৈরি হয়? বলে দিলাম, মেরুপ্রভা কোথায় তৈরি হয়, ঠিক আছে। মেরুপ্রভা তৈরি হয় আয়নোস্ফিয়ারে। একটা আগে মেরুজ্যোতি দেখে যায় সুমেরুপ্রভা এবং হচ্ছে গিয়ে কুমেরুপ্রভা, ঠিক আছে, ঠিক আছে। এই যে আয়নোস্ফিয়ারের আর একটা নাম কি, মানে মেন যেটা আমি যেটা পড়ালাম, কি নাম ছিল আয়নোস্ফিয়ার? দেখে নাও বালক, থার্মোস্ফিয়ার, ঠিক আছে। থার্মোস্ফিয়ারকে কি বলা হয়? আয়নোস্ফিয়ার। কোশ্চেনে কি দিয়েছিল মাধ্যমিকে? দিয়েছিল কি কোশ্চেনে দিয়েছিল? থার্মোস্ফিয়ার কিন্তু দেয়নি। কি দিয়েছিল বালক? বায়ুমণ্ডলে যে স্তরে মেরুপ্রভা দেখা যায় সেটি কি হলো? আয়নোস্ফিয়ার। ওকে, কত সালে এসেছিল? 2024। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় প্রদত্ত কোন স্তরে? আমি এতক্ষণ ধরে তো আলোচনা করলাম। উল্কাপিণ্ড কোথায় হয়? বললাম মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলে যে স্তর থেকে প্রতিনিয়ত পরিবর্তনশীল আবহাওয়া লক্ষ্য করা যায় সেটি কি? পরিবর্তনশীল আবহাওয়া কোথায়? যেটা আমরা বাস করছি, পরিবর্তনশীল আবহাওয়া, ঝড় বৃষ্টি ঝামেলা, ওই কারণে নাম ক্ষুদ্রমণ্ডল। তাহলে পরিবর্তনশীল আবহাওয়া কোথায় দেখা যায় না? ট্রপোস্ফিয়ারে, ঠিক আছে। ঝড় ঝঞ্ঝা বৃষ্টি সমস্ত কিছুই আমাদের লক্ষ্য করা যায়, দেখা যায়। রাসায়নিক গঠন অনুযায়ী বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তর কোনটি? রাসায়নিক অনুযায়ী দুটো ভাগে, একটা কি সমমণ্ডল হোমোস্ফিয়ার, একটা হেটেরোস্ফিয়ার। হেটেরোস্ফিয়ারে কি হয় না, ওইগুলো আয়নিত অবস্থায় থাকে, হাইড্রোজেন হিলিয়াম। তো সর্বোচ্চ উপরে কে থাকে? আমি কিন্তু আলোচনা করার সময় বলে দিলাম সর্বোচ্চ উপরে থাকে কোনটাই। আমি বলেছিলাম তখন, বলেও দিয়েছিলাম যে এই নিয়ে একটা পরীক্ষা কোশ্চেন এসেছিল, 17তে এসেছিল কি সর্বোচ্চ থেকে হাইড্রোজেন স্তর থাকে। সর্বোচ্চ উপরে কে থাকে? অনেকে হিলিয়াম আছে নাকি? হ্যাঁ, হিলিয়ামও রয়েছে। অনেকে কিন্তু হিলিয়াম করে ফেলতে পারে, হিলিয়াম না কিন্তু, ঠিক আছে। সর্বোচ্চ কে থাকে? উপরে হাইড্রোজেন স্তর, ঠিক আছে। তো থাক বালক, ঠিক আছে, আজ এখানে পর্যন্তই থাকলো।
ঠিক আছে, ধন্যবাদ। ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী এবং নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে। প্রত্যেককে ধন্যবাদ, থ্যাংক ইউ।